শেয়ার বাজারে রেকর্ড পরিমাণে বেড়েছে জেড ক্যাটাগরি শেয়ার, কোম্পানির অপরাধে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতুবুর ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ, তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগ। রাজধানীর বাজারে আমদানি চাল আসায় দাম কমেছে সামান্য, এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি। আপনারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। পুঁজিবাজারে বেড়েছে রেকর্ড পরিমাণ জেড ক্যাটাগরি বা নিম্নমানের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৩৯৫টি কোম্পানির মধ্যে এখন ৯৫টি হচ্ছে জেড ক্যাটাগরি বা দুর্বল কোম্পানি। এর মধ্যে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শেয়ারের শ্রেণী পরিবর্তন হয়ে জেডভুক্ত হয়েছে ১৭টি। এতে উদ্বেগ দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে। দেশের প্রধান শেয়ার বাজার ডিএসইতে তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সংখ্যা দিন দিন বাড়ছে। লোকসান দেখিয়ে সময়মতো লভ্যাংশের অর্থ না দেয়া এবং আইন ভঙ্গ করায় গত বছরের ২৬ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে নতুন ২৭ কোম্পানিকে জেড শ্রেণীভুক্ত করে ডিএসই। নতুন বছরে এসেও এর সংখ্যা দিন দিন বাড়ছে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসইতে জেডভুক্ত শেয়ারের সংখ্যা প্রায় ১০০টি। জানুয়ারিতে শ্রেণী পরিবর্তন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শুধু জেডে চলে যায় ৯টি, আর বাকিগুলো এ থেকে বি এবং জেড থেকে এ ও বি শ্রেণীভুক্ত হয়। ফেব্রুয়ারি মাসের ৫ কর্মদিবসে জেড শ্রেণীভুক্ত হয় আরও ৮টি কোম্পানি, যদিও জেড থেকে আগের অবস্থানে এসেছে ৪টি কোম্পানি। ক্যাটাগরি পরিবর্তনের এ সময়ে কোম্পানিগুলো দর হারিয়ে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা। তাদের মতে কোম্পানির অপরাধের শাস্তি পাচ্ছেন বিনিয়োগকারীরা। ডিভিডেন্ডটা সময় মতো যদি না দেয়, সেক্ষেত্রে কোম্পানিগুলোকে ডেকে কারণটা জেনে ওভাবে কোম্পানির বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া উচিত, কিন্তু সেটা না দিয়ে দেখা যাচ্ছে আপনার বিনিয়োগকারীরা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোম্পানি যারা পরিচালক আছেন, বোর্ডে যারা আছেন, মালিক যারা আছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের কোনো দৃষ্টান্তমূলক পানিশমেন্ট না হওয়ায় তারা একই কাজ দিনের পর দিন করে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, তালিকাভুক্ত কোম্পানিগুলো আইনের পরিপালন না করায় এর দায় পরিচালনা পর্ষদকে নিতে হবে। হঠাৎ করে আমার ইনভেস্টমেন্টটা জেড গ্রুপে চলে আসলো, হ্যাঁ, মার্কেটে হিউজ সেল প্রেশার চলে আসলো, আমার বিনিয়োগ অর্ধেক হয়ে গেল। তাহলে এই বিনিয়োগকারী কি কখনো তার এই লসটা রিকভারি করতে পারবে? না। তাহলে সরকারের পলিসির কারণে, অর্থাৎ রেগুলেটরের পলিসির কারণে আপনার হচ্ছে এই বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে এবং জেড ক্যাটাগরি ইস্যুতে পুঁজিবাজারে গঠিত টাস্কফোর্সের প্রস্তাবনার অপেক্ষায় বিনিয়োগকারী সহ সংশ্লিষ্টরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আনম আতাউল্লাহ নাঈম। আতাউল্লাহ নাঈম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব, আমরা জানি যে দীর্ঘদিন ধরে কিন্তু বাজার একটি অস্থির অবস্থার মধ্যে ছিল। বর্তমানে বাজার পরিস্থিতি কতটা স্বাভাবিক, বিনিয়োগের জন্য কতটা নিরাপদ বলে আপনি মনে করেন? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে যে আমাকে আজকে লাইভে সংযুক্ত করার জন্য। আপনার প্রশ্নের উত্তরে এভাবে বলতে হয় যে আসলে আমরা তো ২০১০ সালের ধসের পর থেকে আমরা দেখে আসছি যে পুঁজিবাজারের অংশে যে সমস্ত সিদ্ধান্তগুলো রেগুলেটরি বোর্ডই নেন, অনেকগুলো সিদ্ধান্ত অনেক সময় দেখা যায় সাংঘর্ষিক হয়। সে ইতিমধ্যে সাম্প্রতিক সময় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো জেড ক্যাটাগরির বিষয়টা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা ৬টা ইস্যুতে যে মানে জেড ক্যাটাগরিতে যে কোম্পানিগুলোকে পাঠিয়ে দেন, তাতে দেখা যাচ্ছে দিন শেষে বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন? যে বিনিয়োগকারীরা তো আসলে ক্যাটাগরি দেখে না, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান বাজার পরিস্থিতি বিনিয়োগের জন্য আসলে কতটা উপযুক্ত বলে আপনি মনে করেন? আসলে আমি সেই দিকে যাচ্ছিলাম। বিনিয়োগ বর্তমান প্রেক্ষাপটে তো আসলে বিনিয়োগকারীদের মধ্যে একটা অনাস্থার জায়গায় অবশ্যই কাজ করছে। কারণ হলো আপনার হলো ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে সবার মধ্যে যে ধরনের একটা আশাবাদ তৈরি হয়েছিল, যেহেতু গত ১৫ বছর বা আপনার হলো বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগটা সাবলীলভাবে করতে পারেননি। তো সেক্ষেত্রে আপনার আশা ছিল যে আপনার ৫ আগস্টের পরে কয়েকদিন বাজার খুব চাঙ্গা ভাব ছিল। পরবর্তীতে আমরা দেখলাম বিভিন্ন সংস্কারের যে ইস্যুগুলোতে এসে এবং সময় মতো সমস্ত কিছু ব্যাটে বলে না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে
মধ্যে এক ধরনের অনাস্থার জায়গা তৈরি হয়েছে। তো এই অনাস্থার জায়গা থেকে আপনার ফিরিয়ে আসতে হলে যে সমস্ত ইস্যুগুলো মানে আপনার হলো খুব কুইকলি আপনার রিকভারি করার দরকার, সেই ক্ষেত্রে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে জেড ক্যাটাগরি শেয়ারের বিষয়টা। নাইম, আমি জেড ক্যাটাগরির বিষয়ে আপনার কাছে আসবো পরবর্তীতে, কিন্তু তার আগে একটু জানতে চাচ্ছি, আপনিও সংস্কারের কথা বলছিলেন। এই অবস্থায় বাজার তো সংস্কারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সরকার পরিবর্তনের পর থেকে, তো টাস্কফোর্সের যে সুপারিশ করা হবে সেই সুপারিশ বাস্তবায়ন হলে বাজার পরিস্থিতি কেমন হবে বলে আপনি মনে করেন? আসলে এই সমস্ত কিছুর মূলেই হলো আস্থার জায়গা। আপনি সংস্কার বলেন, মানে যে কোনো সিদ্ধান্ত বলেন, আমরা অতীতে দেখেছি 2010 সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সংস্কার, বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন কমিটি, বিভিন্ন মানে বাংলাদেশ স্টেবিলাইজেশন ফান্ড, বিভিন্নভাবে বিভিন্ন কমিটি এবং বিভিন্ন হয়েছে অনেক কিছু, কিন্তু বাস্তবতা মানে এর সাথে অসামঞ্জস্যপূর্ণ বা না মানে অসামঞ্জস্য থাকায় বিনিয়োগকারীদের মধ্যে যেই মোটা দাগের লম্বা সময় অনাস্থার জায়গায় তৈরি হয়েছে, সে অনাস্থার জায়গায় মানে মূল ইস্যুটা, মূল ফোকাসটা, তো আস্থার জায়গায় ফিরে নিয়ে আসতে হলে অবশ্যই এখানে আপনার হলো কুইক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হবে। কারণ হলো পুঁজিবাজারের ইস্যুটা বা পুঁজিবাজারটা হলো অন্য যে কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে ভিন্ন একটা ইস্যু। এখানে আপনার হলো মানুষ আস্থা অনাস্থার জায়গাগুলো প্রথমে দেখেন। এখানে আপনি যদি সংস্কারের ইস্যুটা যে নিয়ে আসেন, সংস্কারের ইস্যুটা হলো লম্বা ইস্যু, কিন্তু আপনি যদি লম্বা টাইম সংস্কারের ইস্যুটাকে আপনি যদি ধরে রেখে কাজ করতে চান, আমরা চাই সংস্কারের মাধ্যমে যেন ভালো কোনো মানে পজিটিভ ইস্যু আসে, সেটা আমরা চাই। কিন্তু সংস্কারের মানে ইস্যুতে যদি লম্বা সময় পুঁজিবাজার যদি আপনার হলো এক ধরনের মানে আপনার হলো পজিটিভ একটা রোল যদি আমরা প্লে হতে না দেখি, তো অনাস্থার জায়গাটাই এখানে হলো বেসিক্যালি মূল ইস্যু। নাইম, আমি বুঝতে পেরেছি। এখন আমি যেই বিষয়টা আপনার কাছে জানতে চাই, বা আপনিও জেড ক্যাটাগরির শেয়ারের বিষয়ে বলছিলেন, তো বর্তমান শেয়ার বাজারে তো জেড ক্যাটাগরির শেয়ার একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এবং হুটহাট করে আমরা দেখতে পাচ্ছি কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে। এতে করে বিনিয়োগকারীরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আর বিশেষ করে আমরা যে বিষয়টি নিয়ে আগে আলোচনা করতাম, যে বিনিয়োগকারীদের একটি মনস্তাত্ত্বিক ইস্যু ছিল, সেই বিষয়টা এখন শেয়ার বাজারে কতটা আছে বলে আপনি মনে করেন? আসলে এটাই গুরুত্বপূর্ণ ইস্যু বর্তমানে পুঁজিবাজারে। কারণ হলো সবাই আতঙ্কে থাকেন যে সকালবেলা উঠেই, আমি যেহেতু একটা শেয়ারে আমি বিনিয়োগ করেছি এ ক্যাটাগরির শেয়ার, তো দেখা যায় সকালবেলা আমি যখন স্ক্রিনের সামনে বসলাম, বসার পরে এরপরে কিছুক্ষণ পরে দেখা গেল ডিএসসি এর ওয়েবসাইটে এসে দেখা গেল যে ওই কোম্পানিটাকে জেডে পাঠিয়ে দেওয়া হলো। তার মানে এটা কি? এখানে কোম্পানি যদি কমপ্লায়েন্স ঠিক না করে, কোম্পানি যদি 6টা ইস্যুতে যদি তারা যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে দায়ী থাকবেন কোম্পানির মালিক, কোম্পানি যারা পরিচালনা করেন তাদেরকে ডেকে এনে জিজ্ঞেস করা উচিত যে তোমরা এই বিষয়গুলো কেন মানে ইমপ্লিমেন্টেশন করছো না। কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে কিন্তু বলির পাঠা হয়ে যাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা যারা পুঁজিবাজারে বিনিয়োগ করেন। কারণ সে যখন আপনার একটা কোম্পানিতে বিনিয়োগ করেন এ ক্যাটাগরি, তাহলে সে এ ক্যাটাগরিতে শেয়ারে বিনিয়োগ করেছেন, হুট করে আপনি যখন মানে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিচ্ছেন, তাহলে এটা পানিশমেন্টটা পাচ্ছে কে? বিনিয়োগকারী, কোম্পানি তো পাচ্ছে না। তো এই জন্য কোম্পানিকে প্রথমে ডেকে এনে জিজ্ঞেস করা উচিত যে তুমি এই কাজটা করছো না কেন, কতদিনে করবা, না করলে তোমার এই পানিশমেন্টটা হবে। তাহলে তো কোম্পানি এখানে পানিশমেন্টটা পেত, বিনিয়োগকারীরা এখানে আস্থার জায়গাটাও তৈরি হতো, কিংবা বিনিয়োগকারীরা আতঙ্কে থাকতো না। কিন্তু আপনি যেটা বললেন, আপনার কথার সাথে আমি একমত সম্পূর্ণ, যে আপনি বলেছেন যে জেড ক্যাটাগরিটা এখন এক আতঙ্কের নাম। এখন কেন হচ্ছে? আপনি দেখবেন যে জেড ক্যাটাগরিটাতে যখন শেয়ারটা পাঠিয়ে দেওয়া হয়, আপনি দেখবেন এক সপ্তাহ পরে দেখা যাচ্ছে যে কোম্পানিটা যে কারণে জেড ক্যাটাগরিতে পাঠানো হচ্ছে, ওই কোম্পানিটা আবার ওইটা আপনার কমপ্লায়েন্সটা ঠিক করে ফেলছেন। এই ফাঁকে প্রায় 20 বা 30% শেয়ারের লস আমি মেনে নিতে হলো। কিন্তু যখনই আপনার কমপ্লায়েন্সের নাম দিয়ে যে মানে কমপ্লায়েন্সটা ঠিক করলো কোম্পানি, এরপরে দেখা যাচ্ছে তারপরের দিন থেকে আপনার শেয়ারটা 2 দিন 3 দিন 30-40% মতো বেড়ে গেল, আমি তো লসে পড়ে গেলাম। এই যে একটা খেলাধুলা হচ্ছে কিনা, এই জায়গাটাতেও একটু খেলাধুলা হচ্ছে কিনা, এইটা কিন্তু দেখতে হবে রেগুলেটরি বডিকে। অর্থাৎ আতাউল্লাহ নাইম, আমরা বুঝতে পারছি যে যত দ্রুত পুঁজিবাজার সংস্কার বয়ে আনা যাবে ততই পুঁজিবাজারের জন্য ভালো হবে। আতাউল্লাহ নাইম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর এর গোয়েন্দা সেল। সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে সম্প্রতি তাদের সব ব্যাংকের হিসাব অবরুদ্ধ করা হয়। মাহতাবুর রহমান ছাড়াও তার ভাই অলিউর রহমান, ছেলে এমদাদুর রহমান,
ভাতিজা আশফাকুর রহমান ও এহসানুর রহমানের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। এই তালিকায় মাহতাবুর রহমানের মালিকানাধীন আলহারমাইন গ্রুপের কর্মকর্তা সৈয়দ সাব্বির আহমেদের নামও রয়েছে। সিআইসির চিঠিতে বলা হয়, আয়কর আইন 2023-এর 223 ধারা ক্ষমতা বলে তাদের একক ও যৌথ নামে বা তাদের একক মালিকাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করা হয়েছে। এনআরবি ব্যাংক ছাড়াও মাহতাবুর রহমান সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আলহারমাইন পারফিউমস গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন। ঋণের চাহিদা কমে যাওয়ায় ডিসেম্বরে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি কমে হয়েছে 7.28%, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার বেসরকারি খাতে ঋণের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। পরিসংখ্যানে দেখা যায়, জুলাই আন্দোলনের পর থেকে বেসরকারি খাতের ঋণ নিম্নমুখী প্রবণতায় চলছে। যদিও সংকোচনমূলক মুদ্রানীতি, ডলার সংকটে আমদানির কমিয়ে দেওয়ার কারণে অর্থনীতির ধীর গতির জেরে বেসরকারি খাতে ঋণের নিম্নমুখী প্রবণতা আগে থেকেই ছিল। জুলাইয়ের 10.13% প্রবৃদ্ধি হলেও আওয়ামী লীগ সরকার পতনের পর আগস্টে তা নেমে আসে 9.86%। এরপর থেকে প্রতি মাসেই ক্রমাগত কমতে থাকে ঋণ প্রবৃদ্ধি। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি মোকাবেলায় বাজারের অর্থপ্রবাহ কমিয়ে রাখার যে নীতি ঠিক করেছে, ঋণ প্রবাহের এই প্রবৃদ্ধি তারও নিচে নেমে গেছে। এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনে এখন থেকে 30 টাকা চার্জ গুনতে হবে। এতদিন ছিল 15 টাকা। তবে সর্বোচ্চ 20,000 টাকা উত্তোলনে প্রথম 5টি লেনদেনে আগের মতো 15 টাকা হবে চার্জ। এরপর প্রতি লেনদেনে 30 টাকা চার্জ দিতে হবে। 20 ফেব্রুয়ারি থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে এই বিষয়ে একটি নির্দেশনা ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী 20 ফেব্রুয়ারি থেকে অন্য ব্যাংকের এটিএম বুথের স্থিতি অনুসন্ধান ও ব্যাংক হিসেবের সংক্ষিপ্ত বিবরণী নিতে গ্রাহককে ভ্যাট সহ অতিরিক্ত 5 টাকা দিতে হবে। এছাড়া তহবিল স্থানান্তরে গুনতে হবে 10 টাকা। এই চার্জ কার্ড ইস্যু করা ব্যাংক বা প্রতিষ্ঠান, অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানকে দেবে। রাজধানীর বাজারে খুব একটা স্বস্তি ফেরেনি চালের দামে। আমদানি চাল আসার পরও দাম কমেছে নামমাত্রই। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে মুরগির দাম। কাটেনি সয়াবিন তেলের সংকটও। বাজারে চালের মজুদে ঘাটতি নেই, কেনা যাচ্ছে প্রয়োজন অনুযায়ী, তবে স্বস্তি নেই দামে। গত সপ্তাহের চেয়ে মানভেদে কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে চালের দাম। মোটা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা কেজিতে। সরু চালের জন্য গুনতে হচ্ছে 70 টাকার উপরে। বিক্রেতাদের দাবি, আমদানির চাল বাজারে আসছে, তাই সামনে দাম আরও কমতে পারে। মহা বেশি করিয়া ফেলাইছে, 50 পয়সা কমাই, 1 টাকা কমাই, 10-12 টাকা বাড়াইয়া। বাইরের থেকে মালটা ইম্পোর্ট করানো মোটামুটি চালের বাজারটা একটু বাড়ি খেয়েছে। নইলে এক চাল, আটার চাল এখন 70 টাকা কেজি হতো, মোটা চাল 60 টাকা আসতো। এই জন্য এখন ওই চালটা আসাতে মিনিকেট 80 টাকা, ভালো নাজির চাল 80 টাকা, নর্মাল নাজির চাল 70 টাকা 75 টাকা। এদিকে রোজা যত এগিয়ে আসছে ততই ঘনীভূত হচ্ছে সয়াবিনের সংকট। একে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা বলছেন বিক্রেতারা। আমার লাগবে দৈনিক 20 কার্টন তেল, আমার দিচ্ছে 5 কার্টন তেল, তেলের সাথে আবার আটাও দিচ্ছে। তাও অ্যাভেলেবেল সরবরাহ নাই, ডিলার একদম কম দিচ্ছে। গায়ে যে দাম লেখা ওই দামে ডিলার তেলের দাম নিতেছে। অন্যদিকে গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 180 টাকা কেজিতে, এখন সেজন্য গুনতে হচ্ছে 190 থেকে 200 টাকা। আর সোনালির কেজি পৌঁছেছে 310 থেকে 320 টাকায়। রমজান উপলক্ষে তো এটা স্বাভাবিকভাবেই প্রত্যেক বছরই বাড়ে, এখানে সম্ভাবনা আছে। রমজান তো আর মাত্র 1 মাসও নাই প্রায়। তবে স্বস্তি রয়েছে সবজির দামে। গত সপ্তাহের চেয়ে কেজিতে 5 টাকা কমেছে আলু পেঁয়াজের দাম। আলুর কেজি 18 থেকে 20 টাকা, আর পেঁয়াজ কেনা যাচ্ছে 45 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকায় সারা দেশে স্থিতিশীল রয়েছে সবজির দাম। তবে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। চট্টগ্রামে প্রতি কেজি 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 195 টাকায়। রাজশাহীতে প্রতি কেজি শিম ও বেগুন 20 টাকায়, করলা ও কাঁচামরিচ 60 টাকায় এবং ফুলকপি 10 টাকায় বিক্রি হচ্ছে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। সিলেটেও সবজির দাম স্থিতিশীল রয়েছে। বরিশালে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। খোলা সয়াবিন কিনতে অনীহা প্রকাশ করছে ক্রেতারা। খুলনায় মোটা চালের দাম কমলেও বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে মাঝারি এবং চিকন চালের দাম। ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে পণ্যের দাম না বাড়াতে পারে, সেজন্য নিয়মিত বাজার তদারকির দাবি স্থানীয়দের।
চট্টগ্রামে ডিসি পার্কের সংঘাতের জেরে তৃতীয় দিনের মতো চলছে প্রাইম মুভার চালক শ্রমিকদের ডাকা কর্মবিরতি। এর ফলে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেয়ার জন্য গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সকালে বন্দর জেটির প্রবেশ মুখে অবস্থান নেয় অসংখ্য কন্টেনারবাহী লরি, ট্রাক। এদিকে পণ্য পরিবহন বন্ধ থাকায় ক্ষতির সংখ্যায় ব্যবসায়ীরা। মঙ্গলবার রাতে ডিসি পার্ক এলাকায় লরি চালকদের মারধর করলে কর্মবিরতি শুরু করে তারা। বৃহস্পতিবার ভোরে বিষয়টি মীমাংসা হলেও হঠাৎ সকাল 9টা থেকে 4 দফা দাবিতে আবারও কর্মবিরতি শুরু করে তারা। শ্রমিকদের অভিযোগ, হামলাকারীদের এখনও কাউকে গ্রেফতার করা হয়নি, উল্টো চালক শ্রমিকদের আসামি করে মামলা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে শ্রমিকরা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।